তো আজকে আমরা যেটা পড়তে চলেছি হিট। হিটের সিলেবাসটা যদি তোমরা দেখো, প্রথমতই আমি বলে রাখি যে হিটের সিলেবাসটা 9-10-এর জন্য যেটুকু সিলেবাসে আছে সেটুকুই পড়বো। 11-12-এরও সেটাই হবে, তবে 11-12-এ আরও কিছু এক্সট্রা আছে, সেগুলো পরে 7 তারিখের পর 8-9 তারিখের মধ্যে আমি দেবো। তো এখন শুধুমাত্র 9-10 টাইম খুব কম, তো 9-10-এর জন্য যতটুকু পোর্শন রয়েছে শুধুমাত্র সিলেবাসটা দেখো, পুরো হুবহু সিলেবাসে যেমনটা আছে ঠিক তেমনটাই পড়ানো হবে। বেশি এক্সট্রা কিছু বা সিলেবাস ছাড়া কোনো কিছু করানো হবে না। এখন যেটা যেটা বলার আছে সেটা হচ্ছে সময় তো বড্ড কম, একদমই সময় নেই বলা চলে। তো এখন যেটা আমাদেরকে করতে হবে যে খুব কম সময়ের মধ্যে কি করে অনেকটা পড়া যেতে পারে। যাদের পুরোপুরি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাদের তো খুবই ভালো, তারা রিভিশন করে নিতে পারো। আর যাদের এখনো কমপ্লিট হয়নি, প্যানিক করার কিছু নেই। এখন যেটা করতে হবে, খুব কম সময়ের মধ্যে কতটা বেশি আমরা পড়তে পারছি সেটা দেখতে হবে। এবং তার জন্যই আমি কি করেছি, এখানে তো শর্ট থিওরি বলবো। কিভাবে বলবো? টেবিল মাইন্ড ম্যাপের থ্রু দিয়ে, মানে যাতে করে কুইক রিভিশনের জন্য হেল্প হয়। তো যাদের তো পড়া হয়ে গেছে তাদের রিভিশনের জন্য হেল্প হবে অবশ্যই, আর যাদের হয়নি তাদের কি করতে হবে, এই যে চ্যাপ্টারগুলো এখন তো হিট পড়াচ্ছি, আর একই সাথে খুব তাড়াতাড়ি একদিনের মধ্যেই আমি লাইট আর ওয়েবটাও আপলোড করব। তো এই হিট, লাইট, ওয়েব এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব বেশি কনসেপচুয়াল কোশ্চেন আসবে না, শুধুমাত্র ফর্মুলা বেস কোশ্চেন আসবে। তো সে কারণে আমরা কি করব, শুধুমাত্র শর্ট থিওরি, ফর্মুলা রিলেটেড, বিশাল কিছু কনসেপ্ট জেনে লাভ নেই, তো সেরকমভাবেই পড়ানো হবে, দেখলেই বুঝতে পারবে। তো হিট প্রথমে যেটা রয়েছে, আমরা কিন্তু এখানে টেবিল মাইন্ড ম্যাপের থ্রু দিয়ে পড়বো, প্রত্যেকটা কনসেপ্ট টেবিলের মধ্যেই পড়বো। আর থিওরি পার্টটা খুব শর্টে পড়ার চেষ্টা করবো, শুধুমাত্র ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করা হবে। বেসিক কনসেপ্টস অফ হিট অ্যান্ড টেম্পারেচার, যেটা সবাই আশা করছি জানো। হিট জিনিসটা কি? ফর্ম অফ এনার্জি, যেটা ট্রান্সফার হচ্ছে একটা বডি থেকে আর একটা বডিতে। টেম্পারেচারটা কি? ডিগ্রিজ অফ হটনেস অর কোল্ডনেস, মানে কোনো একটা অবজেক্ট বা বডি কতটা গরম বা ঠান্ডা কি দিয়ে বুঝি? টেম্পারেচার দিয়ে, যেটা দিয়ে বোঝা হয়। আর বেসিক্যালি এটা মেজার করা হচ্ছে কি এভারেজ কাইনেটিক এনার্জি অফ অল পার্টিকেলস বা মলিকিউলস। তার মধ্যে যে মলিকিউলস রয়েছে, অ্যাটমস, তো তাদের টোটাল কাইনেটিক এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জিটা বেসিক্যালি টেম্পারেচারকে বোঝাচ্ছে। নেচার অফ হিট কি? হিট অলওয়েজ ফ্লো করছে ফ্রম এ বডি অ্যাট হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার। খেয়াল রাখতে হবে। ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে অলওয়েজ যেটা হয় টোটাল কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি অফ অল মলিকিউলস অফ এ বডি। থার্মাল ইকুইলিব্রিয়াম কখন থাকবে? যখন টু আর বডি ইন কন্ট্যাক্ট, যখন তারা কন্ট্যাক্টে থাকবে তখন তারা অ্যাট ফার্স্ট তাদের টেম্পারেচার, একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট বা টেম্পারেচার ডিফারেন্স থাকলেও তার একটা টাইম পর গিয়ে ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, এটাকে বলছি কি থার্মাল ইকুইলিব্রিয়াম। আর তখন তাদের মধ্যে আর ফার্দার কোনো হিট ফ্লো হবে না। ইউনিট জেনে রাখবো কি? ইউনিট হচ্ছে এসআই ইউনিট হিটের। হিট হচ্ছে কি? ফর্ম অফ এনার্জি, তো এনার্জি যেটা ইউনিট হয় সেটাই হবে। সেটা কি? ইউনিট হচ্ছে জুল। তো এসআই ইউনিট হচ্ছে জুল। সিজিএস ইউনিট হয় আর্ক। আমরা এটা জানি যে এটা ইউনিট হয়ে থাকে কিসের জন্য? এনার্জির ইউনিট এটাই হয়ে থাকে। তো এখানে একটা হিটের জন্য আমরা একটা এক্সট্রা ইউনিট পড়বো, যেটাকে বলা হচ্ছে কি ক্যালোরি। ঠিক আছে, তো টেম্পারেচারের ইউনিট হচ্ছে কেলভিন। সেলসিয়াস আর ফারেনহাইট তাদের মধ্যে রিলেশন রয়েছে, তো সেই রিলেশনটাকে এবার দেখবো। কনভার্সন 1 ক্যালোরি। তো এখন যেহেতু বললাম যে হিটের আর একটা ইউনিট আমরা পড়ছি ক্যালোরি, তো ক্যালোরির সাথে নিশ্চয়ই তাহলে জুলের একটা রিলেশন থাকবে। সেই রিলেশনটা কি? মনে রাখবো 1 ক্যালোরি ইকুয়ালস টু 4.2 জুল। এটা এখানে অ্যাকচুয়াল যে এক্সাক্ট ভ্যালুটা লেখা আছে ওটা নিয়ারলি ইকুয়ালস টু 4.2 অ্যাসিউম করা হয়ে থাকে। আর 1 জুল মানে তো 10⁻⁷ আর্ক হয়, এটা তো আমরা জানি। সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট এই যেগুলো বললাম সেগুলোর মধ্যে এবার রিলেশনটা জানতে হবে। ফার্স্ট হচ্ছে কেলভিন, অ্যাবসলিউট জিরো, যেটা আমরা বলে থাকি 0 কেলভিন, সেটা মানে হচ্ছে -273 0.15টা ধরার দরকার নেই, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তো কেলভিনের সাথে রিলেশনটা হচ্ছে এরকম, 0 কেলভিন মানে হচ্ছে -273, মানে 0 ডিগ্রি মানে হয়ে যাবে 273 কেলভিন। ফারেনহাইটের সাথে সেলসিয়াসের রিলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট এখানে, তো এটা জানতে হবে ফারেনহাইটের সাথে সেলসিয়াসের রিলেশনটা কি রয়েছে, যেটা হচ্ছে 9/5 × C + 32 ফারেনহাইট ইকুয়ালস টু, যদি ফারেনহাইট স্কেলে ফারেনহাইটে যদি টেম্পারেচার F দিয়ে ডিনোট করা হয় আর সেলসিয়াসে যদি C দিয়ে ডিনোট করা হয়, তাহলে এটা হচ্ছে তাদের মধ্যে রিলেশন। এটা থেকে যখন আমরা নিউমেরিক্যাল প্র্যাকটিস করবো তখন আরো ভালো বোঝা যাবে। যেমন হচ্ছে অ্যাট হোয়াট টেম্পারেচার আর দ্য সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট স্কেলে। তো C ইকুয়ালস টু দেখলাম এখনই যে সেলসিয়াস মানে হচ্ছে 5/9, তো সেলসিয়াস ইকুয়ালস টু 5/9 × F - 32, এটা হচ্ছে রিলেশন। এখন বলেছে কোন টেম্পারেচারে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলস ইকুয়াল হবে, তাহলে সি ধরে নিচ্ছি এক্স টেম্পারেচারে হবে দুটো ইকুয়াল। তো 5/9
এফ এর ভ্যালু তাহলে কি হবে এক্স। তো এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তো 9টা এদিকে চলে গেলে হবে 9x, আর অলরেডি এখানে 5x আছে, তো 9x মাইনাস 5x ইকুয়ালস টু 4x। একবারে ডাইরেক্ট স্টেপ জাম্প করলাম একটু। আর 5 মাইনাস 32 হয় 160, মাইনাস অলরেডি আছে তো মাইনাস 160। তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবো x ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস 40 ডিগ্রি। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Express a temperature of 59 degree Fahrenheit in Kelvin. তো কেলভিন করার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে সেলসিয়াসে এখনই পড়ে এলাম যে সি ইকুয়ালস টু ফর্মুলা বলছে যে সি ইকুয়ালস টু 5/9 ইন্টু এফ মাইনাস 32, যেখানে এফ এর ভ্যালু কত 59। তো 59 মাইনাস 32 57 27। তো তাহলে পেয়ে যাবো সি ইকুয়ালস টু 5/9 ইন্টু 27। তো 9 27 কাটলে হচ্ছে 3, তো 15 ডিগ্রি সেন্টিগ্রেড। তো তাহলে সেলসিয়াসে হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড। এখন কেলভিন, তাহলে কেলভিন কি হয়ে যাবে 15 প্লাস 273, একটু আগেই পড়িয়েছি তো 278 288। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। The temperature of an iron piece is heated from 40 to 100. তো যখন টেম্পারেচারের চেঞ্জ দেওয়া থাকবে কোশ্চেনে তখন কিন্তু আমরা আর এই ফর্মুলাটা ইউজ করবো না, তখন যেটা বেসিক যেটা হয়ে থাকে আমরা জানি যে সি ইকুয়ালস টু হয় 5/9 এফ। সি এর চেঞ্জ মানে হচ্ছে 5/9 ইন্টু এফ এর চেঞ্জ, তখন এই ফর্মুলাটা ইউজ করবো। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার ইন ফারেনহাইট? তো ফারেনহাইটের চেঞ্জ কি হবে অ্যান্ড কেলভিন। তো ফারেনহাইটের চেঞ্জ হয়ে যাবে 9/5 ইন্টু সি, তাহলে ফারেনহাইটের চেঞ্জ হবে 9/5 ইন্টু সি। সি এর ভ্যালু কত 40 to 100 মানে হচ্ছে 60। তো এটাকে কাটলে পাচ্ছি 108। কেন? কারণ 5 12 ইন্টু 9 মানে 108 ডিগ্রি ফারেনহাইট। তো এটা হয়ে যাচ্ছে 108 ডিগ্রি ফারেনহাইট। তো অপশন বি বা সি হবে কারেক্ট অ্যান্সার। তার জন্য কেলভিনটা দেখতে হবে। সেলসিয়াসের যেটা ডিফারেন্স হবে কেলভিনের স্কেলেও সেম ডিফারেন্স হয়, কারণ সেলসিয়াসের সাথে কেলভিনের রিলেশন কি 0 কেলভিন মানে হচ্ছে মাইনাস 270 ডিগ্রি 273 সেলসিয়াস। তো ডিফারেন্সটা কিন্তু অলওয়েজ সেমই হবে, তার মানেটা হয়ে যাচ্ছে এটা 60 হবে, 60 কেলভিনই হবে। তো ডিফারেন্সটা হয়ে যাবে 60 কেলভিন। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমরা পড়বো টাইপস অফ থার্মাল এক্সপেনশন ইন সলিড। তো একটা যদি সলিড যে কোনো একটা মেটেরিয়াল থাকে বা অবজেক্ট থাকে, তো সেটাকে যদি হিট দেওয়া হয় তাহলে তার কি হবে টেম্পারেচার ইনক্রিজ হবে, তার সাথে সাথে তার লেন্থ চেঞ্জ হবে। যদি সেটা 1D হয়, যদি 2D হয় তাহলে তার এরিয়া চেঞ্জ হবে, আর যদি 3D হয় তাহলে তার ভলিউম চেঞ্জ হবে, মোট কথা। তো সেই জন্য চেঞ্জ ইন লেন্থ ইন সলিড, তো এই যে চেঞ্জ ইন লেন্থ ইন সলিড রড বা ওয়ার হোয়েন টেম্পারেচার চেঞ্জেস, সেটাকে আমরা বলছি কি লিনিয়ার এক্সপেনশন। 1D অবজেক্টের জন্য সেটা বলছি লিনিয়ার এক্সপেনশন। এটাকে আমরা কি বলবো সুপারফিশিয়াল এক্সপেনশন এরিয়ার চেঞ্জ হলে, আর আদারওয়াইজ যদি ভলিউমের চেঞ্জ হয় তো বলবো কি কিউবিক এক্সপেনশন। ফর্মুলাটা জেনে রাখতে হবে। আচ্ছা এটা কিভাবে কি হচ্ছে সেটা দেখা যায়। ধরে নিচ্ছি একটা অবজেক্ট আছে, তো এখানে একটা 1D একটা অবজেক্ট আছে সাপোজ। তো এটার টেম্পারেচার যদি আমি সাপোজ ডেল্টা টি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে লেন্থটা কিছুটা চেঞ্জ হয়ে গেল। কতটা হলো ডেল্টা এল। এই ডেল্টা এল এর ভ্যালুটা হচ্ছে আগে কত লেন্থ ছিল, আগে ছিল সাপোজ এল নট, এখন কত হয়েছে ডেল্টা এল প্লাস এল নট। তো কতটা অ্যামাউন্ট বাড়বে সেটা ডিরেক্টলি ডিপেন্ড করে ডেল্টা টি এর সাথে। তো এই যে অ্যামাউন্ট কতটা বাড়বে আর একটা কি ডিপেন্ড করে কার ওপর, কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশনের ওপর। তো ডেল্টা এল এর যে ভ্যালুটা হয়, ডেল্টা এল এর ভ্যালুটা হয়ে থাকে জেনারেলি এল নট ইন্টু আলফা ইন্টু ডেল্টা টি। তাহলে এল এর ভ্যালুটা হয়ে যাবে আগে কত ছিল এল নট প্লাস এটা, তার মানে এল নট কমন চলে যাবে 1 প্লাস আলফা ডেল্টা টি। সিমিলারলি ভলিউম বা এরিয়ার জন্য সেম একই ফর্মুলা হবে। এখানে আলফা বলা হচ্ছে, আলফাটাকে বলছি কি কোএফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। সিমিলারলি বিটাটাকে বলবো কি কোএফিশিয়েন্ট অফ এরিয়াল এক্সপেনশন, আর গামাটাকে বলা হবে কোএফিশিয়েন্ট অফ কিউবিক এক্সপেনশন। ঠিক আছে। তো ডেল্টা এল এর ফর্মুলাটা হচ্ছে এল নট আলফা ডেল্টা টি। সিমিলারলি ডেল্টা এ ডেল্টা ভি এরও ফর্মুলা এখানে রয়েছে, একই রকম ভাবে এগুলো করতে হবে। রিলেশন কি আলফা বিটা গামার মধ্যে আমরা শুধুমাত্র এইটুকু রিলেশন জেনে রাখবো আপাতত। আলফা বিটা গামা রিলেশনটা হয়ে থাকে জেনারেলি যে এখানটায় লিখছি, দেখো আলফা, এখানটায় লিখে রাখি আলফা ইজ টু বিটা ইজ টু গামা জেনারেলি হয়ে থাকে 1:2:3। এটা মনে রাখতে হবে। তো আলফা বাই বিটা কি হয়ে যাবে তাহলে হাফ, বা বিটা বাই আলফা হয়ে যাবে কি 2। তো এরকম ভাবে রিলেশন এইটুকু মনে রাখলেই হবে, এক্সট্রা আর কিছু মনে রাখার দরকার নেই। এখানে যা কিছু আছে শুধু আলফা ইজ টু বিটা ইজ টু গামা মানে হচ্ছে 1:2:3। তো গামা হচ্ছে 3 টাইমস অফ আলফা, বিটা হচ্ছে 2 টাইমস অফ আলফা। কয়েকটা নিউমেরিক্যাল দেখা যাবে এবার। ওয়াইডস হ্যাভিং লেন্থ L1 L2।
দুটো ওয়াইড আছে, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন আলফা 1 আলফা 2, ধর A1 লেখা আছে, আলফা 1ও বলতে পারি, একই ব্যাপার, তো যাই হোক। আর জয়েন্ট এন্ড টু এন্ড, তাহলে দুটো ওয়াইড আছে, তো সাপোজ এটা একটা ওয়াইড, এটার লেন্থ হচ্ছে L1, আর একটা হচ্ছে কি L2। এখন কি করা হয়েছে, এটার মধ্যে দিয়ে হিট ট্রাভেল করছে, হোয়াট ইজ দ্য এফেক্টিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন, তো এফেক্টিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট সেটা জানতে চেয়েছে। এখন তো ধরে নেওয়া যাক এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2 লেন্থ, এটার কোএফিসিয়েন্ট A1, এটার কোএফিসিয়েন্ট A2, তো এফেক্টিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন কি হবে, তো দুটোর জন্য কিছুটা করে লেন্থ ইনক্রিজ হবে, দিয়ে যদি দুটোকে একটাই ধরি তাহলে তার লেন্থ কি হয়ে যাবে, কতটা ইনক্রিজ হচ্ছে তার লেন্থ, তো টোটাল লেন্থ কি হবে, টোটাল লেন্থ হয়ে যাবে, আগে কত ছিল লেন্থ, অ্যাকচুয়াল ফর্মুলাটা আমি এখানে বলে দিচ্ছি, ফর্মুলাটা হয়ে থাকে L ড্যাশ ইকুয়ালস টু L ইন্টু 1 প্লাস আলফা টি, টি টেম্পারেচার ইনক্রিজ হওয়ার জন্য যে নিউ লেন্থ হবে সেটা যদি L ড্যাশ হয় তাহলে এটা ফর্মুলা, তাহলে এখন আমি ধরে নিচ্ছি লেন্থ হয়ে যাবে L ড্যাশ, তার ভ্যালুটা কি তাহলে L1 প্লাস L2 ইন্টু 1 প্লাস আলফা টি, বা এ লিখেছি এখানে এ টি, এটা হচ্ছে এখন হয়ে যাবে, বা মানে অ্যাকচুয়ালি দুটোকে যদি আমি একটা হিসেবে কনসিডার করি তাহলে তার যে এফেক্টিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট যদি এ হয় তাহলে তার টোটাল লেন্থ এখন এটা হওয়ার কথা, কারণ টোটাল লেন্থ এটা, তার আর এটা ইনক্রিজ হচ্ছে, এটাই তো ফর্মুলা। আচ্ছা, ইন্ডিভিজুয়ালি যদি আমি দেখি তাহলে কতটা করে ইনক্রিজ হচ্ছে, L1 এর ইনক্রিজ হওয়ার পর কত লেন্থ হচ্ছে, L1 ইন্টু 1 প্লাস A1 টি, সিমিলারলি L2 এর জন্য হবে কি L2 ইন্টু 1 প্লাস A2 ইন্টু টি। এবার এটাকে একটু সিম্পলিফাই করবো, একটু স্টেপ জাম্প করবো, তার জন্য L1 প্লাস L2 ইন্টু 1, L1 প্লাস L2 হবে L1 প্লাস L2 ইন্টু A, এটা আমি আগে লিখছি L1 প্লাস L2 ইন্টু A টি, এটা লিখলাম না কেন, কারণ হচ্ছে এগুলো কেটে যাবে, এখানেও একটা L1 আসবে, এখানেও একটা L2 আসবে, তার সাথে L1 প্লাস L2টা কেটে যাবে, আলটিমেটলি এখানে যেটা পড়ে রয়েছে L1 A1 টি প্লাস L2 A2 টি, তো এখান থেকে তো টি কেটেই যাচ্ছে, আর কিসের ভ্যালু জানতে চেয়েছি, এর ভ্যালু, তো এর ভ্যালুটা হয়ে যাচ্ছে L1 A1 প্লাস L2 A2 বাই L1 প্লাস L2, তো অপশন A is the correct answer. The coefficient of linear expansion of brass and steel rods are AO alpha 1 alpha 2, the lengths of brass steel L1 L2 if L1 minus L2 maintain same at all temperature, এখানে কিন্তু বলা হয়েছে যে এটা সেম থাকবে প্রত্যেকটা টেম্পারেচারের জন্য, মানে যে ইনক্রিজ হচ্ছে, ইনক্রিজ হবার পরও তাদের যে ডিফারেন্সটা সেটা কিন্তু সেম থাকছে, ঠিক আছে, মানে আগে যা ছিল পরেও তাই থাকবে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিলেশন হোল্ডস গুড। তো এটা করার জন্য ধরে নিচ্ছি টি টেম্পারেচার ইনক্রিজের জন্য লেন্থটা ইনক্রিজ হয়েছে, কতটা ইনক্রিজ হবে, তো L2 কতটা ইনক্রিজ হচ্ছে তাহলে হবে L2 হয়ে যাবে অবশ্যই L2 প্লাস L2 আলফা টি, সরি আলফা 2 টি, আর L1 এর জন্য কি হবে L1 প্লাস L1 আলফা 1 টি, সেটা ইকুয়ালস টু কি হবে L2 মাইনাস L1, কেন হবে, কারণ L2 মাইনাস L1 অলওয়েজ সেম থাকবে, তো টেম্পারেচার ইনক্রিজ করার জন্য তাদের লেন্থ যে ইনক্রিজ হলো সেই ইনক্রিজ হওয়ার ডিফারেন্সটাও আগের সাথে ইকুয়াল হয়ে গেছে ওই জন্য, তো এখানে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে L2 মাইনাস L1 তো কেটেই যাবে, L2 মাইনাস L1, তাহলে এই দুটোর সাথে কেটে যাচ্ছে, কি পড়ে রয়েছে L2 আলফা টি, তো L2 আলফা 2 টি মাইনাস, তো মাইনাসটা ওদিকে গেলে ইকুয়াল হয়ে যাচ্ছে L1 আলফা 1 টি, টি কেটে যাচ্ছে, L2 আলফা 2 ইকুয়ালস টু L1 আলফা 1, অপশন আছে সি, তো অপশন সি ইজ দ্য কারেক্ট। তো আমার একটা আয়তাকার রডের মাপ দেওয়া আছে, একে 0 থেকে 800 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করলে আয়তন কতটা বৃদ্ধি পাবে, তো আয়তনের কতটা বৃদ্ধি পাবে তার যে ডেল্টা ভি এর ফর্মুলা পড়ে এসেছি, এখন ডেল্টা ভি ইকুয়ালস টু কি হয়, আগে যে ভি ছিল ভি নট ইন্টু আলফা, সরি আলফা না এখানে গামা ইন্টু ডেল্টা টি, বা শুধু টি লিখছি, তো টিটা কত 800, তো এই হচ্ছে ফর্মুলা। এখন ভি নটের ভ্যালু কত সেন্টিমিটারই করছি, তো 20 ইন্টু 5 মানে তো 100, 100 ইন্টু 2, তো 200, গামার ভ্যালু কত, গামা মানে আমরা পড়ে এসেছি কি এখনই 1:2:3 মানে 3 আলফা, কারণ এখানে আলফার ভ্যালু দেওয়া আছে গামার ভ্যালু দেওয়া নেই, তো 3 ইন্টু 1.6 মানে 0.48 ইন্টু 10 টু দি পাওয়ার -4, আর টি এর চেঞ্জ হচ্ছে 800। এবার এটা একটু সিম্পলিফাই করলেই অ্যান্সার চলে আসবে, তো সিম্পলিফাই করতে গেলে 8 ইন্টু 2 16, 0 0 কেটে যাচ্ছে 10 টু দি পাওয়ার 4 এর সাথে দুটো জিরো, আর এখানে পড়ে রয়েছে 8 ইন্টু 16, 16 ইন্টু 0.48, তো 16 ইন্টু 16 256 ইন্টু 3
256 into 3 768, তো বাই 100 মানে হচ্ছে 7.68। একটু স্টেপ জাম্প করেছি, তোমরা করে দেখে নেবে ক্যালকুলেশনটা। থার্মাল এক্সপেনশন অফ লিকুইডস, লিকুইডের ক্ষেত্রে থার্মাল এক্সপেনশন হবে কিভাবে? তো সলিডের ক্ষেত্রে বললাম যে হ্যাঁ, টেম্পারেচার মানে হিট দেওয়া হলে বা টেম্পারেচার ইনক্রিজ হলে তার লেন্থের চেঞ্জ হচ্ছে বা ভলিউম বা এরিয়া। এখন লিকুইডের কি করে হবে? এক গ্লাস জল আছে, হিট দেওয়া হলো, হ্যাঁ জানি চেঞ্জ তো হবেই, কিন্তু সেটা জলটাকে তো আর এমনি রাখতে পারি না, কোথাও তো একটা রাখতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে এটাই যে লিকুইডস দেমসেলফ এক্সপেন্ড অন হিটিং বাট দে আর মেজার্ড ইন এ কন্টেন্ট। আমরা পড়েছিলাম না ছোটবেলা থেকে পড়েছি যে তরল, তরল মানে কি? সেটাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তন, তরলের আয়তন বুঝবো কি করে? তো যে কন্টেনারে রেখেছি বা যে জায়গায় আমি ইউজুয়ালি গ্লাস নেওয়া হয়ে থাকে, তো যে গ্লাসের মধ্যে আমি, গ্লাস মানে ওরকম না, মানে মেটেরিয়ালটা গ্লাসের তৈরি, তো সেই আয়তনটাই তার যে ভলিউমটা, সেই ভলিউমটাই হয়ে যাচ্ছে কি লিকুইডের ভলিউম, কারণ যেটার মধ্যে রাখছি তার উপর ডিপেন্ড করছে ভলিউমটা। দ্যাটস ওয়াই উই ডিফাইন অ্যাপারেন্ট এক্সপেনশন অ্যান্ড রিয়েল। তো এখন যদি একটা লিকুইডকে হিট দেওয়া হয়, তাহলে তার যে এক্সপেনশন হবে সেটা কিন্তু তার রিয়েল এক্সপেনশন না, বা সেটাকে আমরা মেজার করব কি করে? তো সেটা যেহেতু এক্সপেন্ড হচ্ছে, তার সাথে সাথে কিন্তু সেটাকে যে পাত্রে রাখা হয়েছে তো সেটাও এক্সপ্যান্ড করবে। তো সেই জন্য এখানে দুটো এক্সপেনশন আমরা পড়বো, একটা হচ্ছে রিয়েল এক্সপেনশন মানে সেটা অ্যাকচুয়ালি যতটা এক্সপ্যান্ড করছে, আর একটা অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে হচ্ছে লিকুইডটা তো এক্সপ্যান্ড করছে তার সাথে কন্টেনারটাও এক্সপ্যান্ড করছে, তো সেই জন্য লিকুইডটা যতটা এক্সপ্যান্ড করছে মাইনাস কন্টেনারের এক্সপ্যানশন করলে আমরা সেটাকে তখন পাবো অ্যাপারেন্ট এক্সপেনশন। তো এখানে রিয়েল এক্সপেনশনের যেটা দেওয়া আছে, ট্রু এক্সপেনশন অফ লিকুইড ইফ দেয়ার আর নো কন্টেনার, রিয়েল এক্সপেনশনের ভ্যালুটা আগের মতোই হবে কি ভি নট আলফা ডেল্টা টি। এখানে আলফা এল যেটা লেখা আছে, এই আলফা এল মানে কিন্তু গামা, সরি আলফা না গামা এল, গামা এল মানে কিন্তু যে কোএফিশিয়েন্ট অফ রিয়েল এক্সপেনশন অফ লিকুইড। আর অ্যাপারেন্ট এক্সপেনশনের জন্য কি হচ্ছে, গামা অ্যাপারেন্ট লেখা আছে। তো এটা একটু খেয়াল রাখতে হবে, রিলেশনটা খুব ইম্পর্টেন্ট। রিলেশনটা কি বলছে যে গামা অ্যাপারেন্ট ইকুয়ালস টু গামা এল মাইনাস গামা কন্টেনার। তো রিয়েল যেটা হয়ে থাকে মাইনাস গামা কন্টেনার, সেটাই হচ্ছে অ্যাপারেন্ট। আমরা দেখব এটা কয়েকটা নিউমেরিক্যাল দেখা যাক। যে কাচের সাপেক্ষে পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক যদি 153 হয় ইন্টু -6, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, তাহলে কাচের রৈখিক প্রসারণ গুণাঙ্ক কত? এখনই পড়ে এলাম যে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে এখানে যেটা 180 ইন্টু 10⁻⁻6, সেটা ইকুয়ালস টু কি হয়? আপাত প্রসারণ গুণাঙ্ক, মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটা এটা, আপাত প্রসারণ গুণাঙ্ক গামা অ্যাপারেন্ট, সেটা ইকুয়ালস টু হয় কি গামা রিয়েল মাইনাস গামা কন্টেনার, তো বা গামা পারদ এখানে যেটা আছে। তো তাহলে গামা, এখানে কি যে কাচের রৈখিক প্রসারণ গুণাঙ্ক মানে গামা কন্টেনার, তাহলে এটা মানে কি হয়ে যাবে গামা রিয়েল মাইনাস গামা অ্যাপারেন্ট। তো গামা রিয়েল মাইনাস গামা অ্যাপারেন্ট যেটা হচ্ছে কত 153 ইন্টু 10⁻⁻6, এটা হচ্ছে অ্যান্সার হবে। তো 180 মাইনাস 153 27 ইন্টু 10⁻⁻6, রৈখিক প্রসারণ চেয়েছে, এটা তো আমি গামা পেলাম, তাই তো? তাহলে রৈখিক প্রসারণ গুণাঙ্ক কি হবে? 3 আলফা মানে তো গামা, তো এটা যদি 3 আলফা হয় তাহলে আলফার ভ্যালু হয়ে যাবে বাই 3 মানে হচ্ছে 9 ইন্টু 10⁻⁻6 হবে। অ্যান্সার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটু তাড়াতাড়ি করতে হবে। কাঁচ ও পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। একটি কাচের পাত্রের ভিতরে কত অংশ পারদ দ্বারা পূর্ণ করলে পাত্রের ফাঁকা অংশের আয়তন সবকটি তাপমাত্রায় সমান থাকবে? আচ্ছা, তো এটা ভালো কোশ্চেন আছে। কাচের পাত্রের ভিতরের কত অংশ পারদ দ্বারা পূর্ণ করলে, ধরে নিচ্ছি আমি এক্স অংশ পারদ দ্বারা আমি পূর্ণ করব, এক্স অংশ, এটা হচ্ছে এক্স। টোটাল কত ভলিউম? ধরে নিচ্ছি ভি, মানে কাঁচের আয়তন কত তাহলে ভি। এখানে বলেছে ফাঁকাংশের আয়তন সবকটি তাপমাত্রায় সমান থাকবে, তার মানে এটা কি এর জন্য যতটা বাড়ছে এর জন্য ঠিক ততটা বাড়বে। বাড়বে কত? ফর্মুলা কি ডেল্টা ভি মানে হচ্ছে ভি নট, মানে এখানে কাচের পারদের আয়তন যদি এক্স ধরেছি তাহলে এক্স মানে হচ্ছে ভি নট আয়তনটা ইন্টু গামা, গামার ভ্যালু কত পারদের, ইন্টু 1.8 ইন্টু 10⁻⁻4 ইন্টু ডেল্টা টি, যেটা না লিখলেও চলবে কারণ কেটে যাবে বোথ সাইড, ইকুয়ালস টু হচ্ছে ভি ইন্টু 2.4 ইন্টু 10⁻⁻5। এখান থেকে যদি আমি এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করি, বা এক্স বাই ভি জানতে চেয়েছে অ্যাকচুয়ালি, ফাঁকা অংশটার আয়তন কত অংশ বলেছে, তো এক্স বাই ভিটাই জানতে চেয়েছে।
তো সেটা হয়ে যাচ্ছে তাহলে 2.4 ইন্টু 10⁻⁻5 বাই 1.8 ইন্টু 10⁻⁻4। তো এখান থেকে ক্যালকুলেট করলে পাওয়া যাবে যেটা 10⁵ দিয়ে যদি উপর নিচে মাল্টিপ্লাই করি তো এটা হয়ে যাবে তাহলে 2.4, নিচে চলে আসবে 18, তো 2.4/18 মানে 24/180। তো এটাকে কাটলে যেটা পাওয়া যাবে 4/30 মানে 2/15। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আইডিয়াল গ্যাস ইকুয়েশন ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, আর আশা করছি কেমিস্ট্রি ফিজিক্স ছেলেরা তো অলরেডি এটা অনেকবার পড়েছে, এখানে একটু জাস্ট রিভিশন করে দেওয়া যাক তাড়াতাড়ি করে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনআরটি, যেখানে পিভি ইকুয়ালস টু এনআরটি যে বলা হচ্ছে, পি মানে হচ্ছে প্রেশার, ভি ভলিউম, এন হচ্ছে কি নাম্বার অফ মোলস, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, আর ভ্যালু হয়ে থাকে 8.314 জুল পার মোল পার কেলভিন। মাস, আচ্ছা এই ফর্মুলাটাকে আমরা বিভিন্ন রকম ভাবে লিখতে পারি, যেমন হচ্ছে এন, এন মানে কি নাম্বার অফ মোলস, তো সেটাকে আমরা বলতে পারি কি মাস, এম যদি হয় স্মল এম, তো যদি মাস হয়ে থাকে স্মল এম অফ দ্য গ্যাস আর মোলার মাস যদি হয় ক্যাপিটাল এম, তাহলে m/m দিয়ে আমরা n কে ডিনোট করতে পারি। এবার যদি ডেনসিটি দিয়ে যদি চাই তো ρRT/m সেটাও লিখতে পারি, মাস বাই ভলিউম করলেই রো চলে আসছে। বয়েলস ল, আইসোথার্মাল প্রসেস বয়েলস ল, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার পিভি হচ্ছে কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি এখানে যত কিছু যা ল আছে সব এইটা ফলো করছে যে পিভি ইকুয়ালস টু এনআরটি। তো যদি টি কনস্ট্যান্ট হয়, আর তো অলরেডি কনস্ট্যান্ট আমরা জানি, নাম্বার অফ মোলসও কনস্ট্যান্ট থাকবে, তো টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হচ্ছে বয়েলস ল। তো বয়েলস ল হাইপারবোলা গ্রাফ হয় পি ভার্সেস বি, বিবি কনস্ট্যান্ট মানে এক্স ওয়াই কনস্ট্যান্ট, তো এরকম টাইপের গ্রাফ হবে পি ভার্সেস বি এর। টেম্পারেচার মাস্ট বি কনস্ট্যান্ট, আইসোথার্মাল কন্ডিশন, ফর্মুলা হচ্ছে কি P1 P1। ওয়ার্ক ডানটা মনে রাখতে হবে, আইসোথার্মাল প্রসেসে ওয়ার্ক ডান হয় এনআরটি লগ ভি2 বাই, মনে রাখতে হবে এনআরটি ইনটু লগ ভি2 বাই ভি1 আন্ডার দ্য কার্ভ পিভি গ্রাফের অ্যাপ্লাইজ। আচ্ছা, আদার গ্যাস ল, প্রত্যেকটা গ্যাস ল এখানে যাবতীয় যা কিছু রয়েছে সমস্ত কিছু পিভি ইকুয়ালস টু এনআরটি এটা থেকেই কিন্তু করা যাবে। যেমন হচ্ছে চার্লস ল বলছে কি ভি প্রপোর্শনাল টু টি, যখন পি আর তো অলওয়েজ কনস্ট্যান্ট, যখন পি কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট। সিমিলারলি পি বাই টি গ্যাস গে লুজাক্স ল, পি বাই টি কনস্ট্যান্ট যখন ভলিউম, পি বাই টি কনস্ট্যান্ট যখন, বা পি প্রপোর্শনাল টু টি বলতে পারি যখন ভলিউম কনস্ট্যান্ট, এরকম ভাবে প্রত্যেকটা একটু দেখে নেব। নিউমেরিক্যাল, 27°C তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 640 সেন্টিমিটার কিউব, চাপ পারদের স্তম্ভের 75 সেন্টি। আচ্ছা, চাপের ভ্যালু দেওয়া আছে, আয়তন পরিবর্তন না করে গ্যাসটিকে গরম করলে কোন তাপমাত্রায় গ্যাসের চাপ দ্বিগুণ হবে, মানে চাপের এখানে ভ্যালুটা দিয়ে কোনো লাভ হলো না, কারণ বলে দিয়েছে গ্যাসের চাপ দ্বিগুণ হবে। আয়তন পরিবর্তন করছি না, আয়তন কনস্ট্যান্ট, তাহলে পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে কি পাচ্ছি, আয়তন তো কনস্ট্যান্ট, তাহলে পি প্রপোর্শনাল টু টি, এই তো ব্যাপার। গ্যাসের চাপ দ্বিগুণ হবে, তো P2/P1 মানে হচ্ছে 2, T2/T1 কত, আয়তনটা ফালতু দিয়েছে, আয়তন কোনো কাজে লাগছে না, T2/T1 হয়ে যাচ্ছে T2/T1 27° মানে হচ্ছে 300 কেলভিন, 273 প্লাস 27, তাহলে T2 হচ্ছে 600, তাহলে T2 এর ভ্যালু হচ্ছে কত 600 কেলভিন, আবার 600 কেলভিন মাইনাস 273, 600 মাইনাস 200 400, তো 300 সামথিং আসবে, 327 এর মতো আসবে, আর 327 73 400, হ্যাঁ সেন্টিগ্রেডে যদি করি, তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। A gas behaves more closely as an ideal gas, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন 9-10 এর জন্য বিশেষ করে। লো প্রেশার একটা গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে, তো সেটা অবশ্যই হবে যখন তার প্রেশারটা খুব লো থাকবে আর হাই টেম্পারেচার থাকবে, যাতে গ্যাসটা খুব ভালো এক্সপ্যান্ড করতে পারছে, হাই টেম্পারেচার আর লো প্রেশার, এটা হচ্ছে কন্ডিশন। দ্য পিভি ডায়াগ্রামস অফ M1 M2 দেওয়া আছে, মাসেস দুটো মাস ড্রন এট দ্য সেম কনস্ট্যান্ট টেম্পারেচার, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, অনেক রকম ভাবে করা যেতে পারে, একটা আমি বলে রাখি এটা কোয়েশ্চেনটা। M1 তো PdV ইকুয়ালস টু এনআরটি বা PV ইকুয়ালস টু এনআরটি, এই তো আমার ফর্মুলা। তাহলে PV এনআরটি যদি হয়, এর আন্ডারের যে এরিয়াটা হবে সেটা যার বেশি তারই এন বেশি, তারই মাস বেশি, এইটার M1 এর হচ্ছে বেশি হবে এখানে, M1 গ্রেটার দেন M2, কারণ M1 এর আন্ডার এরিয়াটা বেশি। এটা ডাইরেক্ট এরকম ভাবে করা যেতে পারে, বা যদি না করতে চাও তো সেক্ষেত্রে পিটাকে আমি কনস্ট্যান্ট নিলাম, অন্যরকম ভাবে করা যাবে, দেখি অনেক রকম ভাবে করা যায়। পি এখানে একটা পার্টিকুলার আমি একটা পি এর ভ্যালু নিলাম, তার জন্য এখানে ভি এর ভ্যালু কত, তাই এটা কিছু ভি এর ভ্যালু পাবো V1 সাপোজ, সেম পি এর জন্য ভি এর ভ্যালু এখানে কত, তো সেম পি এর জন্য ভি এর ভ্যালু হচ্ছে এখানে
V2 এখন V2 গ্রেটার দেন V1, তাই না? তাহলে V2টা কার জন্য? M1 এর জন্য, তো M1 গ্রেটার দেন M2। টু গিভেন ডায়াগ্রাম শোজ 4 প্রসেস, আইসোকরিক, আইসোবারিক, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক। কোনটা কি বলতে হবে? একদমই সহজ কোশ্চেন, এখানে তো দেখেই বোঝা যাচ্ছে এটা কি কনস্ট্যান্ট আছে, পি কনস্ট্যান্ট এখানে, তো ভিটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে কারণ পিটা এখানে কনস্ট্যান্ট, আবার এখানে যেমন হচ্ছে, তাহলে এ হচ্ছে পি কনস্ট্যান্ট মানে আইসোবারিক, ডি হচ্ছে কি ভি কনস্ট্যান্ট মানে আইসোকোরিক, তাহলে ফার্স্টেরটা হচ্ছে কি আইসোকোরিক মানে হয়ে যাচ্ছে ডি, আইসোবারিক মানে হয়ে যাচ্ছে কি এ, তো ডি আর এ তো পেয়ে গেলাম, অপশন বি বা ডি এই দুটোর মধ্যে একটা হবে। এবার তাহলে বি আর সি দেখতে হবে, যার নতিটা বেশি সেটা হয় অ্যাডিয়াবেটিক, আর যার নতি কম মানে স্লোপটা কম সেটা হয় আইসোথার্মাল, এটা আমরা জানি, কার্নট ইঞ্জিনও পড়বো। তো সেখান থেকে তাহলে এটা কি বি হচ্ছে কি আইসোথার্মাল আর এটা হচ্ছে কি অ্যাডিয়াবেটিক, তো আইসোথার্মাল আগে ছিল তাহলে বি, অ্যাডিয়াবেটিক পরে আছে তো সি, ডি এ বি সি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট অফ গ্যাসেস, তো স্পেসিফিক হিটের কনসেপ্টটা কি? স্পেসিফিক হিট কি বলছে যে অ্যামাউন্ট অফ হিট ইকুয়াল টু রেজ দ্য টেম্পারেচার অফ 1 ইউনিট মাস অফ সাবস্টেন্স। এটা অ্যাকচুয়ালি কেন বলা হচ্ছে, যেটা হয়ে থাকে এই অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড, তার ভ্যালুটা কি হয়? তার ভ্যালুটা যেটা হয় সেটা হচ্ছে মনে রাখতে হবে কি এইচ ইকুয়ালস টু এম এস থিটা বা এম এস ডেল্টা টিও বলতে পারি, এম এস বা সি বলছি আপাতত, তো এম সি ডেল্টা টি, যেখানে এম হচ্ছে মাস, সি হচ্ছে, এই সিটাকে বলা হয় কি স্পেসিফিক হিট, সিটাকে কি বলা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আর ডেল্টা টিকে বলা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, ওই জন্য সি এর ভ্যালু হয়ে যাচ্ছে কি অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার 1 অফ 1 ইউনিট মাস 1 ডিগ্রি, তো ডেল্টা টিও 1 করে দেওয়া হলো, এমটাকে 1 করে দেওয়া হলো, এম যদি হয়ে যায় 1, ডেল্টা টি যদি হয়ে যায় 1, তাহলে এইচ ইকুয়ালস টু সি হয়ে যাবে, তো সেই কারণে এভাবে ডেফিনেশনটা বানানো হয়েছে। সিপি হিট রিকোয়ার্ড টু রেজ 1 মোল অফ গ্যাস, মানে ওই একই ডেফিনেশন, এটা হয়ে যাবে শুধুমাত্র কি কনস্ট্যান্ট প্রেশার, আর সিভিটাকে বলছে কি কনস্ট্যান্ট ভলিউম, রিলেশন সিপির সাথে সিভির কি রিলেশন, তো সিপি মাইনাস সিপি হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, সিপি মাইনাস সিপি ইকুয়ালস টু আর। ইউনিট কি হচ্ছে স্পেসিফিক হিট, আর এর যেটা ইউনিট হয় সেটাই হবে, কারণ সিপি মাইনাস সিপি ইকুয়ালস টু আর, তো জুল পার কেজি পার কেলভিন বা জুল পার মোল পার কেলভিন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা ফার্স্ট ল থেকেও আমরা দেখতে পাবো, ফার্স্ট ল যদিও সিলেবাসে দেয়নি তবুও এইটা কাজে লাগবে, কারণ এটা থেকে কোশ্চেন আসতে পারে। হিট অ্যাবজর্বড এট এনি কনস্ট্যান্ট ভলিউম, তো এখনই বললাম না সিভি সি ডেল্টা টি ইন্টু মাস, মাসটাকে এখানে এম দিয়ে ডিনোট করা হয়েছে মোল মোল হিসাবে, তো এন সিভি ডিটি ডেল্টা টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে হয়ে যাবে কি এন সিভি সিপি ডেল্টা টি, সিপি মাইনাস সিপি, এটা তো অলরেডি বলেছি। গামাটা ভীষণ ইম্পর্টেন্ট, রেশিও অফ স্পেসিফিক হিটস, এটাকে আমরা গামা দিয়ে ডিনোট করে থাকি, এই ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরেও কাজে লাগবে, দেখতে পাবে। তো এটা হয়ে যাচ্ছে কি সিপি বাই সিপি, দুটো রেশিওকে আমরা গামা দিয়ে ডিনোট করে থাকি। ইন্টারনাল এনার্জি অলওয়েজ হয় এন সিভি ডিটি, আর ওয়ার্ক ডান হয় এন আর টি কনস্ট্যান্ট প্রেসারে, এনথালপি জেনে লাভ নেই। স্পেসিফিক হিটস কিছু রিলেশন আমরা এখানে জানবো, সিভি, তো সেটা মানে কি হয় এফ বাই টু, তো সিভি মানে হচ্ছে এফ বাই টু, আর সিপি তো সিপি মাইনাস সিপি থেকে তো বলতেই পারছি সেটা, তো গামা, এখান থেকে গামার যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে, গামাটা মেনলি ইম্পর্টেন্ট, এফ প্লাস টু বাই এফ, বা এটাকে অনেক সময় এরকমও লিখতে পারি 1 প্লাস 2 বাই এফ, গামার ভ্যালু, গামা ইকুয়ালস টু হয়ে যায় এটা, ঠিক আছে। গামা ইকুয়ালস টু 1 প্লাস 2 বাই এফ, এফটাকে কি বলবো তাহলে, এফটাকে বলা হয় ডিগ্রিজ অফ ফ্রিডম অফ গ্যাস মলিকিউলস, তো ডিগ্রিজ অফ ফ্রিডম মোনোঅ্যাটমিকের জন্য 3, ডায়াটমিকের জন্য 5, ট্রাইঅ্যাটমিকের যদি লিনিয়ার হয় তাহলে 7, আর যদি নন লিনিয়ার হলে 6, এটা মনে রাখতে হবে। গামার ভ্যালু প্রত্যেকটার জন্য মনে রাখতে হবে, কিভাবে মনে রাখবো, টাইম খুব কম, এত কিছু তো মনে রাখা সম্ভব না, সেই জন্য কিছু ট্রিক জেনে রাখবো। 5/3টা শুধু মনে রাখবো, তো কি মনে রাখবো, শুধুমাত্র 5/3 মোনো অ্যাটমিকের জন্য, ডায়াটমিকের জন্য কি হবে 5 এর সাথে 2 অ্যাড করে দেবো, 3 এর সাথে 2 অ্যাড করে দেবো, মানে 7/5। সিমিলারলি ট্রাইঅ্যাটমিকের সাথে কি হবে 7 এর সাথে 2 অ্যাড করে দেবো, 5 এর সাথে 2 অ্যাড করে দেবো, 9/7। আর নন লিনিয়ার হলে 7 এর সাথে 1 অ্যাড করবো, 5 এর সাথে 1 অ্যাড করবো, তাহলে 8/6 মানে 4/3, এরকম ভাবে মনে রাখবো। মিক্সার কন্টেন্টস, এখানে আমি কয়েকটা ফর্মুলা, খুব ভালো ভালো কিছু শর্ট ট্রিকের ফর্মুলা আছে যেগুলো অ্যাপ্লাই করব, তো খুব ভালোভাবে দেখতে হবে। মিক্সার কন্টেন্টস 1 mole of monoatomic gas, 2 moles of diatomic gas, the value of gamma for the mixture, তো এরকম টাইপের কোশ্চেন দিতে পারে যে মিক্সারের গামা কি হবে, তো তার জন্য এই ফর্মুলাটি মনে রাখতে পারলে খুব ভালো হয়, যে ফর্মুলাটা হচ্ছে
মিক্সারের গামা কি হবে? তো তার জন্য যে ফর্মুলাটা রয়েছে, n1 যদি হয় নাম্বার অফ মোলস, n1 f1 যদি হয় ডিগ্রিজ অফ ফ্রিডম, একটু আগে পড়েছি কার জন্য কি হয় ডিগ্রিজ অফ ফ্রিডম, আর একটা গ্যাসের যদি হয় n2 আর ডিগ্রিজ অফ ফ্রিডম যদি হয় f2। তো দুটো গ্যাসকে মিক্স করা হলে তার যে মিক্সচার যেটা পাবো তার যে গামা হবে তার ভ্যালুটা হয়ে যায় এরকম। তো এই ফর্মুলাটি মনে রাখতে হবে, তোমরা খাতায় লিখে নিতে পারো, ফর্মুলাটা ভীষণ ইম্পর্টেন্ট। n2 f2, এখন তো সমস্ত কিছু ভ্যালু দেওয়াই আছে। n1 এর ভ্যালু আছে 1, 2 প্লাস f, তো f এর ভ্যালু হচ্ছে কত 5, সরি 3, তো 2 প্লাস 3 মানে 5, n2 কত, n2 দেওয়া আছে 2, 2 প্লাস 5 মানে 7, n1 f1 মানে 1 ইন্টু 3 প্লাস n2 f2 মানে 2 ইন্টু 5, তো 5 7 ইন্টু 2 14, 19/13, তো 19/13 করলে অলমোস্ট আসবে যেটা 19/13 1.46, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। A mixture contains 2 moles of monoatomic gas and 3 moles of diatomic gas। এইবার শুধুমাত্র মোলগুলো দেওয়া আছে, আর কিন্তু কিছু দেওয়া নেই, শুধু বলেছে মোনোঅ্যাটমিক ডায়াটমিক। তো সেখান থেকে যেটা ক্যালকুলেট করতে হবে যে মিক্সচারের গামাটা কি হবে। এবার কিন্তু গামা জানতে চেয়েছে মিক্সচারের, তো তার জন্য একটা ফর্মুলা, শর্ট ট্রিক বলতে পারি, এই ফর্মুলাটা মনে রাখতে পারলে কি হবে, মিক্সচারের গামার ফর্মুলা ইন টার্মস অফ গামা। এবার গামা দিয়ে মনে রাখবো, তো গামা ইকুয়ালস টু হয়ে থাকে এরকম ভাবে মনে রাখবো, লিখবো n1 ইন্টু গামা 2 মাইনাস 1 প্লাস n2, তাহলে এটা কি হয়ে যাবে গামা 1 মাইনাস 1 বাই উপরে যেটা লিখেছি নিচেও সেম জিনিসটাই আবার লিখবো, n1 গামা 2 মাইনাস 1 প্লাস n2 গামা 1 মাইনাস 1। এবার আবার উপরে চলে যাব, উপরে এক্সট্রা করে গামা 1 এখানে, আর এখানে লিখে দেবো গামা 2, এটাই হচ্ছে ফর্মুলা। এবার এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে ভ্যালুগুলো পুট যদি করি, 2 মোলস তাহলে 2, গামা 2 মাইনাস 1, গামা 2 কত হয় ডায়াটমিকের ক্ষেত্রে 7/5, 7/5 মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে কত 2/5, ইন্টু গামা 1, গামা 1 হচ্ছে আবার কত 5/3 প্লাস n2, n2 কত আছে 3, গামা 1 মাইনাস 1 2/3, কারণ গামা 1 মানে হচ্ছে কি 5/3, তো হয়ে যাচ্ছে 2/3 ইন্টু গামা 2, গামা 2 এর ভ্যালু হয় 7/5 বাই n1 ইন্টু গামা 2 মাইনাস 1 মানে অলরেডি ক্যালকুলেট করা আছে 2/5 n2 ইন্টু গামা 1 মাইনাস। এবার এটাকে যদি সিম্পলিফাই করা যায়, যেমন এখানে 5 5 কেটে যাচ্ছে, সিমিলারলি এখানেও 3 3 কাটছে, কি পড়ে আছে দেখি 4/3, আর এখানে 47 সরি 14/5। আচ্ছা, উপর নিচেকে যদি 15 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, 15 দিয়ে যদি উপর নিচেকে গুণ করি, তাহলে কি পড়ে থাকবে এখান থেকে 4 নিচে 20, পরেরটা থেকে কি পাবো 15 দিয়ে গুণ করলে 3, 7 গুণে 14, 3 14 42, 62/42 আসছে, মানে হয়ে যাচ্ছে 31/21, তো অলমোস্ট 3/2 এর কাছাকাছি, মানে 1.5 এর কাছাকাছি যেটা আছে সেটা হবে অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য ভলিউম অফ এ মোনোঅ্যাটমিক গ্যাস ভ্যারিজ অ্যাজ, খুব সুন্দর একটা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো সেটা হচ্ছে এখানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ কত সেটা বলে দেয়নি, এ থেকে বি, এবার কতটা যাচ্ছে কোনো কিছু বলে দেওয়া নেই, কিছু নেই, শুধু বলেছে যে কোনো দুটো পয়েন্ট এ থেকে বি যাচ্ছে। এবারে আমি যদি এটাকে এখানে না নিয়ে এখানে নিতাম, বা বিটাকেও যদি কোথাও কোনো পার্টিকুলার ভ্যালু দেয়নি, তাহলে করবোটা কি করে। দ্য রেশিও অফ দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস টু দ্য হিট অ্যাবজর্ব, ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে এন আর ডেল্টা টি, একটু আগেই পড়ে এসেছি। আর হিট অ্যাবজর্বের ফর্মুলা জেনারেলি হয়ে থাকে এন সিপিডিটি বা ডেল্টা টি। তো এখানে তো জানতে চাইছি ওয়ার্ক ডান বাই হিট অ্যাবজর্ব মানে W/Q, তো W/Q ইকুয়ালস টু এটা হয়ে যাবে
তো ডাব্লিউ বাই কিউ ইকুয়ালস টু এন কেটে যাচ্ছে, সমস্ত কিছু কেটে যাবে। তো আর বাই সিপি, আর বাই সিপির ভ্যালু জানতে চেয়েছে, আর এর ভ্যালু তো আমরা অলরেডি জানি, সিপি মাইনাস সিভি বাই সিপি এটা জানতে চেয়েছে, মানে হচ্ছে 1 মাইনাস সিভি বাই সিপি। সিপি বাই সিপি হলে তো গামা হয়, তাহলে 1 বাই গামা, এটা হবে অ্যান্সার। কি গ্যাস? মোনো অ্যাটমিক গ্যাস। তো মোনো অ্যাটমিকের গ্যাসের তো 1 বাই গামার ভ্যালু তো 5/3, 3/5, 2/5। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1 মাইনাস 3/5 মানে হচ্ছে 2/5। আচ্ছা, এটা এসেছিল এসএলএসটি 2016, খুব সহজ কোশ্চেন। সমান ভরে জল ও দুধ একইভাবে গরম করতে দেওয়া হলো, কিছুক্ষণ পরে দেখা গেল যে দুধ বেশি গরম হলো। এর কারণ কি? কারণ হচ্ছে দুধের আপেক্ষিক তাপ জলের তুলনায় কম। জলের আপেক্ষিক তাপ খুবই বেশি হয়, আমরা জানি। যার আপেক্ষিক তাপ যত বেশি, সে গরম হতে তত বেশি টাইম লাগে। তো দুধের আপেক্ষিক তাপ কম, তাই কিছুক্ষণ পরে দেখা গেল দুধটা বেশি গরম হয়েছে, একই টাইমে বেশি গরম হয়। ইঞ্জিনের কনসেপ্ট হচ্ছে যে ডিভাইস দ্যাট কনভার্টস ইট ইনটু মেকানিক্যাল এনার্জি। এখানে একটা থাকে সিঙ্ক, একটা থাকে সোর্স, একটা থাকে সিঙ্ক, মানে এরকম বেসিক্যালি থাকে। এটা থাকে একটা কি সোর্স, সেখান থেকে হিট নেওয়া হয়, সেটা কিছুটা অ্যামাউন্ট ওয়ার্ক ডান করে, আর কিছুটা সে অ্যামাউন্ট সিঙ্কে দিচ্ছে কোল্ড রিজার্ভার। এটা হচ্ছে হট রিজার্ভার, এটা হচ্ছে কোল্ড রিজার্ভার। এটা যদি টেম্পারেচার হয় T1, এটা হবে T2, যেখানে T1 গ্রেটার দেন T2। Q1 অ্যামাউন্ট অফ হিট নিচ্ছে, সেই Q1 অ্যামাউন্ট অফ হিট কিছুটা ওয়ার্ক ডান করছে W, বাকিটা দিচ্ছে Q2। তো Q1 মাইনাস W ইকুয়ালস টু Q2, বা Q1 মাইনাস Q2 ইকুয়ালস টু W। এই যে ডিফারেন্স বিটুইন হিট অ্যাবজর্ব অ্যান্ড হিট রিজেক্টেড অ্যাট হায়ার টেম্পারেচার T2 আর লোয়ার টেম্পারেচার যেটা রয়েছে সেটা T1 আর T2 বললাম। এফিসিয়েন্সি কি হয়? রেশিও অফ ইউজফুল ওয়ার্ক বাই হিট অ্যাবজর্ব, মানে হচ্ছে কি হিট অ্যাবজর্ব রেশিও ওয়ার্ক ডান W বাই Q1, হিট অ্যাবজর্ব যেটা করা হয়েছে। ওয়ার্ক ডান পার ইউনিট টাইম তো জানা আছে, পাওয়ার মানে কি হয়ে যায় বাই টাইম। এবার কার্নোট সাইকেল, যেটা হিট ওয়ার্ক এনার্জি কিভাবে চেঞ্জ হচ্ছে, তো তার জন্য এটা দেখতে হবে। তো এটা বোঝার জন্য যেটা বুঝতে হবে, আচ্ছা এটা যদি আমি একটু একটু এক্সপ্লেন করে দিই কার্নোট সাইকেলটা কীরকম, ব্যাপারটা কী আছে। পিভি ডায়াগ্রাম দিয়ে যদি বলি, একটা কার্নোট সাইকেল বেসিক্যালি তো এটা হয়, এটা হচ্ছে সোর্স Q1, সরি এটা T1 টেম্পারেচার, এটা হচ্ছে কি সিঙ্ক। তো এখান থেকে Q1 অ্যামাউন্ট অফ হিট নেওয়া হলো, এখানে দেওয়া হচ্ছে কত Q2 অ্যামাউন্ট অফ হিট, বাকি হিটটা ওয়ার্ক ডান করা হচ্ছে W, এটা টেম্পারেচার হচ্ছে T2। আচ্ছা আমি যদি পিভি ডায়াগ্রামটা ড্র করি, তো পিভি ডায়াগ্রাম ড্র করলে A টু B ফার্স্টে যাবে, A টু B, ওহো, তারপর B টু C, তারপর C টু D, তারপর আবার D টু A। তো এটা যদি হয় A, এটা B, এটা C, এটা হচ্ছে D। এ থেকে যখন বিতে যাচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে স্লোপটা কম, মানে কি এটা আইসোথার্মাল। তাহলে ধরে নিচ্ছি T1 টেম্পারেচারে এ থেকে বিতে গেছে। তো এ থেকে বিতে যখন যাচ্ছে তখন ওয়ার্ক ডানটা কত হচ্ছে? তো এ থেকে বিতে যাবার সময় ওয়ার্ক ডান হবে, ওয়ার্ক ডান হয় কি একটু আগে পড়েছিলাম RT লগ V2 বাই V1। তো এখানে T1 বলবো লগ V2 বাই V1। V2 বাই V1 কেন বললাম? তাহলে এখানে ধরে নিচ্ছি P1 V1 প্রেসার ভলিউম, P1 V1 সাপোজ, তাহলে এটা হয়ে যাবে কি P2 V2, এটা কি হয়ে যাবে P3 V3, আর বাকিটা হচ্ছে P4 P3 V3, আর এটা হয়ে যাবে সিমিলারলি P4 V4। তাহলে এ থেকে বিতে ওয়ার্ক ডান হচ্ছে, তাহলে বি টু সিতে কি হবে? অ্যাডিয়াবেটিক প্রসেস। বি টু সিতে টেম্পারেচার কনস্ট্যান্ট রয়েছে, অ্যাডিয়াবেটিক প্রসেস, তো এক্ষেত্রে ওয়ার্ক ডান হয়ে যাবে সিভি T1 মাইনাস T2, সরি হিট টেম্পারেচার না, টেম্পারেচার কনস্ট্যান্ট না, টেম্পারেচার তো চেঞ্জ হচ্ছে, আইসোথার্মালের টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল। তো এখানে হচ্ছে সিভি T1 মাইনাস T2। সিমিলারলি সি থেকে ডিতে যখন যাচ্ছে তখন ওয়ার্ক ডান কি হবে? তো সি থেকে ডিতে যাওয়ার সময় ওয়ার্ক ডান হয়ে যাবে সেম মাইনাস RT2 লগ V4 বাই V3। আর লাস্টে হচ্ছে কি ডি থেকে আবার এতে যাচ্ছে, কমপ্লিট সাইকেল, ওয়ার্ক ডান হয়ে যাবে সিভি T2 মাইনাস T1।
এখন এই পুরোটাকে যদি অ্যাড করা হয় তাহলে এই যে এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তো বাকি পড়ে থাকছে শুধুমাত্র এই দুটো। এবার এইটাকে যদি আরেকটু আমি সিম্পলিফাই করি, কিভাবে সিম্পলিফাই করব? আচ্ছা আগে আমি লিখে রাখি ভ্যালুটা। ওয়ার্ক ডান তাহলে কি হচ্ছে, ওয়ার্ক ডানের ভ্যালু হচ্ছে আর টি কত পেয়েছিলাম, আর টি ওয়ান লগ ভি টু বাই ভি ওয়ান মাইনাস আর টি টু লগ ভি ফোর বাই ভি থ্রি, এটাই তো পেয়েছিলাম। এই যে দুটোকে যদি অ্যাড করা হয়, চারটেকে অ্যাড করছি তাহলে দুটো ক্যান্সেল আউট হয়ে গেল, বাকি দুটো পড়ে আছে। আচ্ছা এবার ভি টু ভি ওয়ান আছে, ভি ফোর ভি থ্রি আছে, কিভাবে কিছু তো কাটাকাটি যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। তার জন্য যেটা করবো, অ্যাডিয়াব্যাটিক প্রসেসে কি হয় আমরা জানি যে অ্যাডিয়াব্যাটিক প্রসেসে কয়েকটা ইকুয়েশন আছে, যেমন হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট, আবার টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান এটাও হয় কনস্ট্যান্ট, টি আর ভি এর মধ্যে রিলেশন। তো আমরা এই রিলেশনটাকে এখানে কাজে লাগাবো। তাহলে বলতে পারি কি টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু টি টু ভি ফোর টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। সিমিলারলি T1 V2 to the power gamma minus 1 equals to T2 V3 to the power gamma minus 1. তো এখান থেকে কি পাচ্ছি, V2 by V1 equals to V3 by V4। আচ্ছা এটা কি করে কেন হলো, এখানে ছবিটা দেখলে বোঝা যাবে। এই যে T1 V1 to the power gamma minus 1, তো এই পয়েন্টটার দিকে যদি দেখো সেটা ইকুয়ালস টু কি T2 V4, T2 V4 মানে ডি পয়েন্টটার দিকে যদি আমি দেখি, তো এ আর টি তো অ্যাডিয়াব্যাটিক প্রসেস, তো সেখানে আমরা এটা ইউজ করতে পারি। সিমিলারলি বি আর সি এর জন্য তাই হবে। তো এখান থেকে পাচ্ছি ভি টু বাই ভি ওয়ান ইকুয়ালস টু ভি থ্রি বাই ভি ফোর, তাহলে ওয়ার্ক ডানটা ক্যালকুলেট হয়ে যাচ্ছে। ডাব্লিউ ইকুয়ালস টু তাহলে লিখতে পারি কি আর টি ওয়ান লগ ভি টু বাই ভি ওয়ান মাইনাস আর টি টু লগ ভি, আচ্ছা সরি এটা ভি থ্রি বাই ভি ফোর হবে অ্যাকচুয়ালি, এটা ভি থ্রি বাই ভি ফোর হবে, তাই তো হওয়ার কথা। কারণ এটা যদি লগ ভি টু বাই ভি ওয়ান হয় তো অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম, তো ভি টু বাই ভি ওয়ান। সিমিলারলি তাহলে এটা কি হচ্ছে, যখন আমি সি থেকে ডিতে যাচ্ছি তো এটা তো তাহলে হয়ে যাওয়ার কথা আর টি লগ ভি ফোর বাই ভি থ্রি, কিন্তু এখানে আমি মাইনাস দিয়েছি, তো আমি ভি ফোর বাই ভি থ্রি লিখতে পারতাম, তাহলে মাইনাসটা আমি যেহেতু অলরেডি মাইনাস দিয়ে ফেলেছি, তো সেই জন্য আমাকে ভি থ্রি বাই ভি ফোর লিখতে হলো। তো এখন ভি থ্রি বাই ভি ফোর মানে হচ্ছে ভি টু বাই ভি ওয়ান, তাহলে এটা মানে কি লিখতে পারি আর লগ ভি টু বাই ভি ওয়ান, এখানেও লগ ভি টু বাই ভি ওয়ান, তাহলে একেবারে লিখে দিচ্ছি লগ ভি টু বাই ভি ওয়ান, কমন চলে যাচ্ছে, পরে রয়েছে কি টি ওয়ান মাইনাস টি টু, এটা হচ্ছে ওয়ার্ক ডান। তো এফিসিয়েন্সি কি হবে, এফিসিয়েন্সি মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই কিউ ওয়ান। কিউ ওয়ানের ভ্যালু কত ছিল, আর টি ওয়ান লগ ভি টু বাই ভি ওয়ান, তো এখান থেকে কি পাচ্ছি তাহলে আর লগ ভি টু বাই ভি ওয়ান টি ওয়ান মাইনাস টি টু, আর টি ওয়ানের ভ্যালু হচ্ছে কি আর টি ওয়ান লগ ভি টু বাই, আবার লগটা আগে লিখছি লগ ভি টু বাই ভি ওয়ান ইন্টু বাই টি ওয়ান। তো এটা তো পুরোটাই কেটে যাচ্ছে, পরে রয়েছে টি ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান মানে হচ্ছে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান, তো তাহলে পাচ্ছি এফিসিয়েন্সি মানে হচ্ছে ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। আবার এফিসিয়েন্সি মানে ডাব্লু মানে কি লিখতে পারি কিউ ওয়ান মাইনাস কিউ টু, তো এটা কি তাহলে বলতে পারি ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, বা টি টু বাই টি ওয়ান মানে হচ্ছে কিউ টু বাই কিউ ওয়ান। একটু জাস্ট এক্সপ্লেন করে দিলাম। এবার পাওয়ারের একটা ব্যাপার ছিল সিলেবাসে, তো সেই কারণে একটু মতো জেনে রাখা দরকার। পাওয়ার তো অলরেডি আমরা জানি ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, তো পাওয়ার মানে কি হয়ে যাবে ইটা কিউ ওয়ান বাই টি, যেহেতু ওয়ার্ক ডান বাই টাইম তো এইটা মনে রাখবো এখানে যে এই ফর্মুলাটা হয়ে থাকছে। হিট ইনপুট রেট কিউ ওয়ান বাই টি, ইউনিট হচ্ছে কি ওয়াট, রিয়েল ইঞ্জিন অ্যাকচুয়াল এফিসিয়েন্সি ইজ অলওয়েজ লেস দ্যান দ্য কার্নোট এফিসিয়েন্সি ডিউ টু ফ্রিকশন হিট লস ইরিভার্সিবিলিটি। দ্য এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন ডিপেন্ডস আপন, এফিসিয়েন্সির ভ্যালু কি হয় ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান, তাহলে কার উপর ডিপেন্ড করছে, টেম্পারেচার অফ সিঙ্ক অ্যান্ড সোর্স দুটোর উপর, অপশন বি ইজ দ্য কারেক্ট। An ideal gas heat engine operates in a Carnot cycle between 27 degree and 127 degree. আচ্ছা, amount of heat converted into work is equal to, তো এখানে যেটা জানতে চেয়েছে যে আমরা পড়ে এসেছি এখনই যে কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়ালস টু দ্য টি ওয়ান বাই টি টু, আর এখানে টি ওয়ান বাই টি টু কত আছে 227 মানে কত 500, 127 মানে 400, তো 5 বাই 4, কিউ ওয়ান হচ্ছে কত 6, তাহলে এখানে আমি কিউ টু এর ভ্যালু যেটা পাচ্ছি কিউ টু ইকুয়ালস টু 4 বাই 5 ইন্টু কিউ ওয়ান মানে হচ্ছে 6, তো 24 বাই 5 মানে 4.8,
তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু Q1 মাইনাস Q2, Q1 এর ভ্যালু হচ্ছে 6 মাইনাস 4.8 হয়ে যাচ্ছে 1.2 কিলো ক্যালোরি, 1.2। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Which statement is incorrect? All reversible cycles have same efficiency. Reversible cycle has more efficiency than an irreversible one. অবশ্যই ঠিক আছে। Carnot cycle is a reversible one, ঠিক আছে। Carnot cycle has the maximum efficiency. তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। All reversible cycles have the same efficiency. Even Carnot engine cannot give 100% efficiency. কেন পারে না? আচ্ছা 100% efficiency দিতে গেলে কি করতে হতো? মানে এটা ইকুয়ালস টু 1 হতে হতো। কখন হতো এটা ইকুয়ালস টু 1? আচ্ছা এটার ফর্মুলাটা কি? 1 মাইনাস T2 বাই T1 তো 1 ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1, তাহলে এখান থেকে কি হচ্ছে 1 1 তো কেটেই যাচ্ছে, তো T2 বাই T1 তো 0। তাহলে এফিসিয়েন্সি হতে গেলে কি হতে হতো? T2 বাই T1 টাকে হয়ে যেত 0, তার মানে রিচ অ্যাবসলিউট 0 টেম্পারেচার। তো সেখান থেকে পাচ্ছি T2 টা হয়ে যেত কি অ্যাবসলিউট 0, যেটা ইম্পসিবল। রুদ্ধতাপ পদ্ধতিতে একটি আদর্শ গ্যাসের জন্য নিচের কোন সম্পর্কটি সঠিক? এটা কিন্তু 2016-তে এসেছিল, তোমরা প্রিভিয়াস ইয়ারের পেপারটা দেখতে পাবে, একটু আগেই পড়েছি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা এগুলো মনে রাখবো কি করে? এত কিছু মুখস্থ করার তো টাইমও নেই, সময় নেই, আর দরকারও নেই। তাহলে মনে রাখবোটা কি করে? এইটা তো সবার মনে আছে, পিভি টু পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আর পিভি ইকুয়ালস টু এনআরটি হয়, এটা সবাই জানে। তাহলে ভি এর সাথে টি এর কি সম্পর্ক হবে অ্যাডিয়াবেটিক প্রসেসে? তো তখন পিটাকে এলিমিনেট করবো, তাহলে পি এর জায়গায় কি লিখতে পারি? এনআরটি বাই ভি। তার মানে পি প্রপোর্শনাল টু টি বাই ভি, তাহলে পি এর জায়গায় লিখে দেবো কি টি বাই ভি সিম্পলি, ইন্টু ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট। তাহলে ভি টু দি পাওয়ার গামা বাই ভি মানে কি? ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওই জন্য যেটা হচ্ছে কনস্ট্যান্ট। সিমিলারলি যদি পি ভি টু দি পাওয়ার গামা টি ভি টু দি পাওয়ার গামা হলো, আর একটা কি পড়ে রয়েছে পি এর সাথে টি এর যদি রিলেশন দিত, তখন ভিটাকে এলিমিনেট করতাম এরকম ভাবেই, এটা অ্যাপ্লাই করে, এই কনসেপ্ট অ্যাপ্লাই করে। হিট ট্রান্সফার 3 রকম টাইপের হয়, সিলেবাসে আছে, তাই এটা পড়তে হবে ভালোভাবে। কন্ডাকশন, কনভেকশন, আর হচ্ছে রেডিয়েশন। কন্ডাকশন মানে কি? ট্রান্সফার অফ হিট থ্রু এ মিডিয়াম উইথাউট অ্যাকচুয়াল মুভমেন্ট অফ পার্টিকেলস। এখানে হিট ফ্লো করে হট রিজিয়ন থেকে কোল্ড রিজিয়ন ডিউ টু মলিকিউলার কলিশন। এক্সাম্পল হিটিং অফ, এটা পড়তে হবে। কনভেকশনটা কি? ট্রান্সফার অফ হিট বাই অ্যাকচুয়াল মুভমেন্ট অফ ফ্লুইড, লিকুইড আর গ্যাস পার্টিকেলস, বয়লিং ওয়াটার যেমন, ঠিক আছে, রুম হিটিং এসব। রেডিয়েশনটা কি? রেডিয়েশন তো আমরা খুব ইজি কনসেপ্ট, ট্রান্সফার অফ হিট ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যেমন হচ্ছে হিট ফ্রম দ্য সান। কোথায় সান আছে তবু আমরা গরমকালে থাকতে পারি না, কেন? কারণ এখানে একটা টেম্পারেচারটা সে বহন করছে, কি রেডিয়েট করছে, তাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের থ্রু। আচ্ছা এবার কন্ডাকশন সম্পর্কে একটু জানা যাক। যেটা কন্ডাকশনের সব থেকে যেটা মেন টপিক বলা যেতে পারে, ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিট কারেন্ট। হিট কারেন্ট সম্পর্কে জানতে হবে। এটার সম্পর্কে জানতে গেলে মুখস্থ আমরা করবো না, কোনো কিছু বোঝার দরকার নেই। যারা ভালোভাবে কারেন্ট ইলেকট্রিসিটি পড়ে এসেছো, আমি খুব ভালো ডিটেলসে কনসেপ্ট একদম কনসেপচুয়াল ওয়েতে করিয়েছি, দেখবে কারেন্ট ইলেকট্রিসিটি যারা করে এসেছো তাদের এটা বুঝতে অসুবিধা হবে না। তো আমরা ওটার সাথে কম্পেয়ার করে এটাকে পড়বো, তাহলে বুঝতে যাতে সুবিধা হয়। ওখানে কি পড়িয়েছিলাম কারেন্ট ইলেকট্রিসিটিতে? মনে আছে? ওহমস ল। শুধু ওহমস ল জানলে হবে, আর কিছু জানা দরকার নেই, যে ভি ইকুয়ালস টু আইআর, এটা পড়িয়েছিলাম। আর কি পড়িয়েছিলাম? আর এর ভ্যালু কি হয়? রো ইন্টু এল বাই এ। এই দুটো যে কনসেপ্ট জানলেই হবে। এখানে ভি মানে কি? ওখানে ছিল পোটেনশিয়াল ডিফারেন্স, এখানে কি হবে? টেম্পারেচার ডিফারেন্স মানে ডেল্টা টি। আই মানে কি? ওখানে ছিল কারেন্ট, এখানে হবে হিট কারেন্ট মানে কিউ বাই টি। আর মানে কি? রো ইন্টু এল বাই এ। ওখানে ছিল রেজিস্টিভিটি, এখানে হবে কি? রেজিস্টিভিটি মানে 1 বাই কন্ডাক্টিভিটি মানে 1 বাই কে, কেটাকে বলা হবে কি? কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি। আর লেন্থ এরিয়া যেমন ছিল তেমন থাকবে। তাহলে এই যে আমি ফর্মুলাটা কম্পেয়ার করে লিখলাম, এই একই জিনিস এখানে লেখা আছে, এই ফর্মুলাটা একই জিনিস। তো কিউ বাই টি ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? কে এ ডেল্টা টি বাই এল, এটাই কিন্তু লেখা আছে। তো এটা আমরা মনে রাখবো কি করে? শুধুমাত্র ভি ইকুয়ালস টু আইআর মনে থাকলেই হবে, যেটা সবার মনে আছে ভি ইকুয়ালস টু আইআর হয়। ভি মানে কি? ডেল্টা টি এখানে, আই মানে কি? কিউ বাই টি, আর তো এখানে থার্মাল রেজিস্ট্যান্স। তো থার্মাল কন্ডাক্টিভিটি কার উপর ডিপেন্ড করে? মেটেরিয়াল প্রপার্টি, এটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করবে। ইউনিট কি হবে? ইউনিটটা মনে রাখতে হবে। টেম্পারেচার গ্রেডিয়েন্ট, আচ্ছা হিট ইন, আর কিছু এখানে পড়ার দরকার নেই, শুধুমাত্র সিরিজ আর প্যারালাল থাকলে কি হবে এটা আমি বলে দেবো, নিউমেরিক্যাল করাবো তখন দেখতে হবে। তো এই দুটো একটু চাইলে দেখে রাখতে পারো। কনভেকশন খুব একটা ইম্পর্টেন্ট তেমন কিছু নেই, শুধুমাত্র কিভাবে হয় তাদের ডিফারেন্সগুলো মনে রাখলেই হবে। ফ্লুইড মোশন এখানে মেনলি হয়ে থাকে, আর বাকি খুব একটা কিছু দরকার নেই। রেডিয়েশনটা ভীষণ ইম্পর্টেন্ট, এখানে অনেক রকম টাইপের ফর্মুলা আছে। তো রেডিয়েশনে প্রথম হচ্ছে স্টিফেন বোলজম্যানস ল। তো তাহলে এই যে স্টিফেন বোলজম্যানস ল, সেটা কি?
কি রিলেটেড লটা, পাওয়ার রেডিয়েট করছে যেটা তার ভ্যালুটা হয় সিগমা ইন্টু এ টি টু দি পাওয়ার 4 বা সিগমা টি টু দি পাওয়ার 4 বলা হয়ে থাকে। তো সিগমাটা কি এখানে স্টিফেন কনস্ট্যান্ট, টি টু দি পাওয়ার টিটা কি টেম্পারেচার। যেমন হচ্ছে যে কোনো একটা ব্ল্যাক বডি সে কি অ্যামাউন্ট পাওয়ার রেডিয়েট করছে সেটা অলওয়েজ প্রপোর্শনাল টু হবে পাওয়ার যেটা রেডিয়েট করবে প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। এইটুকু ব্যাপার এখানে ইম্পর্টেন্ট। ফর রিয়েল বডি হলে আর একটা কনস্ট্যান্ট চলে এসেছে যেটা যার ভ্যালুটা দরকার নেই, সব জেনে লাভ নেই। নেট রেডিয়েশন টি টু দি পাওয়ার 4 মাইনাস টি নট সারাউন্ডিংস এর টেম্পারেচার ওয়াইন্স, এইটা খুব ইম্পর্টেন্ট, উইন্স ডিসপ্লেসমেন্ট ল। ল্যামডা ম্যাক্স ইন্টু টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়। আচ্ছা এখন এই ভ্যালুটা দেওয়া আছে কনস্ট্যান্টের ভ্যালুটা, ল্যামডা ম্যাক্স টি কনস্ট্যান্ট হয় মানে কি, যে পাওয়ার রেডিয়েট করে তার যদি গ্রাফটা আমি প্লট করা হয় আর কি, তো এই জায়গাটায় দেখতে পাবো কি ল্যামডা ম্যাক্স মানে যে ল্যামডার ম্যাক্সিমাম এনার্জি রেডিয়েট করছে সেটাকে আমরা বলছি ল্যামডা ম্যাক্স। তো ল্যামডা ম্যাক্স ইন্টু টি হচ্ছে অলওয়েজ কনস্ট্যান্ট, তো এটা ল্যামডা ম্যাক্স ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। নিউটনস লজ অফ কুলিং, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল আসতে পারে, তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কি বলছে, রেট অফ কুলিং কি হয় মাইনাস কে টি মাইনাস টি এনভায়রনমেন্ট, মানে পরিবেশের উষ্ণতা কত সেটা যদি টি এনভায়রনমেন্ট হয় টি মাইনাস টি এনভায়রনমেন্ট, এটা হচ্ছে ফর্মুলা। এক্সপোনেনশিয়াল কুলিং হলে টি মাইনাস টি এনভায়রনমেন্ট, টি নট মাইনাস, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা নিউটনস লস অফ কুলিং রিলেটেড কনসেপ্ট আমি যখন নিউমেরিক্যাল করাবো ডিটেলসে আলোচনা করে দেবো। কম্পারিজন অফ দ্য থ্রি মোডস কন্ডাকশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। তো মিডিয়াম লিকুইড ইয়েস, কন্ডাকশনের জন্য তো অবশ্যই লাগবে সলিড লিকুইড গ্যাস, এটার জন্য অনলি লিকুইড আর গ্যাসের জন্য হয় কনভেকশন। আর রেডিয়েশন তো আমরা জানি কোনো মিডিয়ামের দরকার নেই। ট্রান্সফার মেথড কি মলিকুলার কলিশন, এখানে হচ্ছে বাক ফ্লুইড মোশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, স্পিড খুব স্লো, ফাস্টার এটা তো লাইটের স্পিড হবে জানি। হট এন্ড অফ আয়রন এক্সাম্পল দেওয়া আছে বয়লিং ওয়াটার, অলরেডি বলা হয়েছে। আচ্ছা একটা নিউমেরিক্যাল দেখা যায়, টু রডস এ অ্যান্ড বি অফ ডিফারেন্ট মেটেরিয়ালস আর ওয়েল্ডেড টুগেদার, এরকম ভাবে দেখানো হয়েছে। হ্যাঁ দেয়ার থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে, থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য কম্পোজিট রড উইল বি, কি হবে তাহলে হিটটা ট্রাভেল করছে এদিক থেকে এদিকে ধরে নিচ্ছি, কেমন ভাবে আছে। তো এটা করার জন্য যেটা করতে হবে, তো ফার্স্টের জন্য হিট কারেন্ট যদি আমি বলি বা ডেল্টা টি, আচ্ছা ভি ইকুয়ালস টু আই আর, এটা দিয়ে আমি যদি কম্পেয়ার করে বলি তাহলে ভি মানে কি ডেল্টা টি, আই মানে কি কিউ বাই টি, আর রেজিস্ট্যান্স মানে হচ্ছে 1/k ইন্টু এল বাই ই, এই তো ফর্মুলা। তো এখন যেটা দেখতে পাচ্ছি যে কিউ বাই টি সেটা তো সেম যাচ্ছে দুটোর মধ্যে দিয়ে, আর ডেল্টা টিও এখানে সেম, তাহলে এটা দুটোই প্রপোর্শনাল টু, এটা কিউ বাই টি এর ভ্যালু কি হচ্ছে কে এল বাই এল। তাহলে ফার্স্টেরটার জন্য যদি কে ওয়ান এ বাই এল হয়, সেকেন্ডের জন্য কি হবে কে টু এ বাই এল, তাহলে দুটো মিলে যে সিস্টেমটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি কে ওয়ান এ বাই এল প্লাস কে টু এ বাই এল থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য কম্পোজিট রড। তো দুটো মিলে যেটা তৈরি হবে সেটাকেই যদি আমরা বলি এটা ইকুয়ালস টু কে এ বাই এল। আচ্ছা এখানে লেন্থ তো দুটোরই এক, বাট এরিয়া যখন দুটো অ্যাড হয়ে যাচ্ছে এরিয়াটা তো বেড়ে যাবে, তাহলে এ ইন্টু টু। তো এখান থেকে যেটা পাচ্ছি এটা কিভাবে করলাম বোঝা গেছে, ফার্স্টেরটার জন্য কি হচ্ছে কি যাচ্ছে অ্যামাউন্ট অফ হিট কারেন্ট, সেকেন্ডের জন্য তো দুটোর জন্য তো সেমই যাচ্ছে অ্যামাউন্ট অফ হিট কারেন্ট, টেম্পারেচার গ্রেডিয়েন্টটাও সেম আছে, তো বাকিগুলোকে আমি আর জন্য লিখিনি, তো এটার জন্য সেম হবে। তো এখান থেকে আমি যদি পাই বাকি সমস্ত কিছু কেটে যাচ্ছে, কে ইকুয়ালস টু কে এর ভ্যালু জানতে চেয়েছে বেসিক্যালি, তাহলে সমস্ত কিছু কেটে গিয়ে কে ওয়ান প্লাস কে টু পড়ে আছে আর একটা টু আছে, তাহলে বাই টু হয়ে যাচ্ছে। এটা হবে অ্যান্সার, মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মেটেরিয়াল আছে, থার্মাল কন্ডাক্টিভিটি 3k আর k দেওয়া আছে, আর তাদের যে থিকনেসগুলো a আর 3 এ দেওয়া আছে, মানে লেন্থ এক্ষেত্রে বলতে পারি। এখন এভাবে জয়েন করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আউটার সারফেস থিটা টু, তাহলে এইটা হচ্ছে থিটা টু ধরে নিচ্ছি, এটা হচ্ছে থিটা ওয়ান, কারণ থিটা টু গ্রেটার দেন থিটা ওয়ান, তাহলে এদিকে হিট ফ্লো হচ্ছে, আর মাঝখানেরটা হয়ে যাচ্ছে কি, তাহলে কি হবে মাঝখানটা হচ্ছে থিটা। টেম্পারেচার অ্যাট দ্য ইন্টারফেসের টেম্পারেচার যেটা থিটা তার ভ্যালুটাই জানতে চেয়েছে, কি করে ক্যালকুলেট করব, তাহলে থিটা টু মাইনাস থিটা যদি বলি মানে এখানে ডেল্টা টি মানে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, আই মানে কত কিউ বাই টি, সেম অ্যামাউন্ট কারেন্টই যাবে এর মধ্যে দিয়েও, যাই হোক আর কি হয় 1/k, কে কত 3/3k ইন্টু লেন্থ বাই এরিয়া। আচ্ছা সিমিলারলি থিটা থেকে যখন থিটা ওয়ানের দিকে যাচ্ছে সেম কারেন্টটাই যাচ্ছে কিউ বাই টি হিট কারেন্ট আর কি,
এখানে হয়ে যাচ্ছে 1/k। এবার লেন্থ একটু বেড়ে গেছে 3a/। এখান থেকে থিটার ভ্যালুটা কি করে ক্যালকুলেট করব? তো সেটা করার জন্য আমি ফার্স্টের ইকুয়েশনটা থেকে যদি দেখি, ফার্স্টের ইকুয়েশনটাকে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে কি পাচ্ছি? 3 ইন্টু কি θ2 মাইনাস θ1, এখানে 3টা চলে যাবে, তাই তো? ঠিক আছে। সিমিলারলি এখানে যদি 1/3 দিয়ে করি, কেন করলাম? কারণ এই 3টাকে নিয়ে এলাম, তাহলে পুরো ডান দিকে ইকুয়াল হয়ে গেছে। উপরের ইকুয়েশন নিচের ইকুয়েশন দুটোই ডান দিকে সেম ভ্যালু চলে এসেছে, তাহলে আমি বলতে পারি এইটাই ইকুয়ালস টু এটা। তাহলে এটাকে যদি আমি লিখি এখানে 3 ইন্টু θ2 মাইনাস θ ইকুয়ালস টু 1/3, মানে 3 গুণ করলে 9, তো 9 ইন্টু θ2 মাইনাস θ ইকুয়ালস টু θ মাইনাস θ1। এখান থেকে থিটার ভ্যালুটা ইজিলি ক্যালকুলেট করা যাচ্ছে, 9θ2 মাইনাস 9θ, তো এটাকে এদিকে নিয়ে গেলে হয়ে যাবে 10θ। তো 10θ ইকুয়ালস টু হয়ে যাবে 9θ2 মাইনাসে মাইনাসটা এদিকে গেলে প্লাস θ1, তো 9θ2 প্লাস θ1/10, তাহলে থিটার ভ্যালু হচ্ছে এটা বাই 10। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। A piece of iron is heated in a flame. It first becomes dull red, then becomes reddish yellow. তো কালারটা চেঞ্জ হচ্ছে হিট দেওয়ার জন্য, কারণ কি ল্যামডাটা চেঞ্জ হয়। এটাকে কি দিয়ে এক্সপ্লেন করতে পারি? উইন্স ডিসপ্লেসমেন্ট ল, কারণ ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু টি, এটা ল্যামডা ম্যাক্স ইনটু টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা কে ছিল, কি ছিল? এটা ছিল এই যে উইন্স ডিসপ্লেসমেন্ট ল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ ল্যামডার সাথে যে টেম্পারেচারের চেঞ্জের জন্য ল্যামডা চেঞ্জ হচ্ছে, এটা ডিপেন্ড করছে কিসের উপর? এটা কিসের উপর বেস করে? উইন্স ডিসপ্লেসমেন্ট ল। 3 স্টার্স ABC হ্যাভ সারফেস টেম্পারেচার TA TB TC। একটা হচ্ছে ব্লু কালার ব্লুইস দেখাচ্ছে, একটা রেডিস, আর একটা হচ্ছে ইয়েলোইস। তো তাহলে টেম্পারেচার তো 3 রকমের, 3টে। কালার মানে ল্যামডার উপর কিভাবে ডিপেন্ড করবে? তো ল্যামডা ম্যাক্স যে কালারটা দেখায়, ম্যাক্সিমাম যে এনার্জিটা যে ল্যামডার জন্য হচ্ছে সেই কালারটাই দেখতে পাবো, তো সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তার মানেটা কি? যেটা রেড তার টেম্পারেচার সব থেকে কম, রেড কে সি, তাহলে টিসি হচ্ছে সব থেকে কম। ব্লু যেটা তার তাহলে সব থেকে বেশি, আর মাঝে তো ইয়েলো রয়েছে, সরি সি তো ইয়েলো ছিল না, সরি সি তো ইয়েলো, রেড কে ছিল তাহলে স্টার এ, স্টার বি, বি হচ্ছে রেড আর ব্লু হচ্ছে এ, তাহলে মাঝেরটা হচ্ছে কি টিসি। অপশন মানে টিএ গ্রেটার দেন টিসি গ্রেটার দেন টিবি, টিএ গ্রেটার দেন টিসি গ্রেটার দেন টিবি। Option D. Power radiated by a black body is P and it radiates maximum energy at wavelength lambda naught if the temperature of the black body is now changed so that it radiates maximum energy the wavelength 3/4। আচ্ছা, তো ল্যামডাটা চেঞ্জ হয়ে গেছে, পাওয়ার রেডিয়েটেড বিকামস এনপি, ল্যামডা চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল পি, তার জন্য পাওয়ারটাও চেঞ্জ হচ্ছে। আচ্ছা, কি ফর্মুলা? পাওয়ার প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4, আবার ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। তাহলে ল্যামডা যে চেঞ্জ হয়ে গেছে 3/4 টাইমস হয়ে গেছে এখন, তাহলে এখন টেম্পারেচারটা কত চেঞ্জ হবে? বেড়ে যাবে, কারণ ইনভার্সলি রিলেটেড। কতটা বাড়বে? 4/3 টাইমস বাড়বে। এখন একদম শর্ট ট্রিক অ্যাপ্লাই, মানে একদম শর্টে করবো কোশ্চেনটা, বেশি কিছু ক্যালকুলেশন করবো না। তাহলে 4/3 টাইমস বাড়বে, ঠিক আছে। কিন্তু পাওয়ারটা কতটা বাড়বে? টু দি পাওয়ার 4, তাহলে এটা টু দি পাওয়ার 4 বাড়বে। আচ্ছা, তাহলে 4 টু দি পাওয়ার 4 কত হয়? 16 এর স্কোয়ার মানে 256, আর 3 টু দি পাওয়ার 4 33981, 256/81। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। A body cools from, আচ্ছা এটা নিউটনস ল অফ কুলিংস, নিউটনস ল অফ কুলিং এর কোশ্চেন। তো এটা কিভাবে করব? এটার জন্য একটা ফর্মুলা ভীষণ ইম্পর্টেন্ট। নিউটনস লস অফ কুলিং এর যে কোনো কোশ্চেন এলেই তার জন্য যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে, অ্যাকচুয়াল ফর্মুলাটা তো এটা, ডিটি বাই ডিটি, ডিটি বাই ডিটি মানে এটা টেম্পারেচার, এটা টাইম, সেটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে কে ইন্টু টি এভারেজ মাইনাস টিএস, এস ফর সারাউন্ডিংস। এইটা খেয়াল রাখতে হবে, এই ফর্মুলাটা দিয়ে যে কোনো কোয়েশ্চেন নিউটনস ল করতে পারবো। তাহলে ফার্স্টে বলছে কত টেম্পারেচারের চেঞ্জ কত হয়েছে? 0.1 থেকে 0.9, 50.1 থেকে 49.9 মানে 0.2।
আচ্ছা, টাইমের চেঞ্জ কত ছিল? 5 সেকেন্ড। কে এর ভ্যালু তো জানি না, যেমন আছে তেমন থাক, কনস্ট্যান্ট একটা। টি এভারেজ হচ্ছে 50.49.9 আর 50.1 এর এভারেজ অবশ্যই হবে 50। আর সারাউন্ডিংসের এভারেজ, সরি সারাউন্ডিংসের টেম্পারেচার হচ্ছে 30, তো 50 মাইনাস 30। সেকেন্ড কেসে টেম্পারেচার হচ্ছে কত? 40, আবার সেই 0.2, তো এটাও 0.2। এখানে টাইমটাই জানতে চেয়েছে, তাই তো, হাউ লং উইল ইট টেক, তো টাইমটা জানতে চেয়েছে, সেটা হয়ে যাচ্ছে কি কে। এবার হচ্ছে এভারেজ 40 মাইনাস 30। তো এখান এই দুটো ইকুয়েশনকে যদি ডিভাইড করা হয়, তাহলে এই দুটো ইকুয়েশনকে ডিভাইড করা হলে টি ইকুয়ালস টু পেয়ে যাবো, কারণ টিটা তখন উপরে চলে যাবে ডিভাইড করা হলে। 50 মাইনাস 30 মানে হচ্ছে কত? 20/10। 20/10 মানে 2 সেকেন্ড। ডিভাইড করলে, সরি এটা একটা ভুল হয়ে গেছে, টি বাই 5 ইকুয়ালস টু হচ্ছে 2, তার মানে এটা হয়ে যাচ্ছে 2 × 5, তাহলে এটা হবে কি 10 সেকেন্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।